নভেম্বরের হালকা শীতে দিগন্ত বিস্তৃত ডুয়ার্সের সবুজ জঙ্গল, নীল পাহাড়, পাখি কলরবে মুখরিত আকাশ বাতাস, প্রকৃতির এমন অপার সৌন্দর্যের মুগ্ধতায় ডুব দিতে চাইলে ঘুরে আসতে পারেন আলিপুরদুয়ার জেলার রাজা ভাতখাওয়া। নামটা শুনলেই যেন মনে হয় কোথাও এক গল্প লুকিয়ে আছে এই স্থানের। আজকের ব্লগে আমি রাজা ভাতখাওয়ার জঙ্গল সাফারির সঙ্গে সঙ্গে জানাবো এই স্থানের ইতিহাস। রাজা ভাতখাওয়ায় কীভাবে আসবেন, কোথায় থাকবেন, কী দেখবেন, সব কিছু জানতে এই ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ করছি। কলকাতা থেকে এলে আপনাদের নামতে হবে আলিপুরদুয়ার অথবা নিউ আলিপুরদুয়ার জংশন স্টেশনে। এই রাজা ভাতখাওয়ায় শুধুমাত্র কিছু লোকাল ট্রেন দাঁড়ায়। জয়ন্তীর পাশেই 12 কিলোমিটার দূরে রাজা ভাতখাওয়াকে বক্সার টাইগার রিজার্ভের প্রবেশপথও বলা হয়। স্টেশন থেকে আপনারা ছোট বড় সব ধরনের গাড়ি রিজার্ভ করে নিতে পারবেন। খরচ পড়বে 400 থেকে 500 টাকা। কম খরচে রাজা ভাতখাওয়া পৌঁছতে চাইলে স্টেশনের বাইরে পেয়ে যাবেন অটো, সেখান থেকে মাথাপিছু 20 টাকা দিয়ে পৌঁছে যেতে পারবেন এইখানেতে। রাজা ভাতখাওয়া চেকপোস্ট হয়ে বক্সার জঙ্গলে ঢোকার পারমিশন বা অনুমতিপত্র সংগ্রহ করে টিকিট কেটে সাফারির জন্য নির্দিষ্ট গাড়িতে সাফারি করতে পারবেন। বন দপ্তরের তত্ত্বাবধানে রাজা ভাতখাওয়ার জঙ্গল সাফারির জন্য ধার্য মূল্য হচ্ছে 1800 টাকা। এছাড়া জঙ্গলের প্রবেশের জন্য জনপ্রতি 120 টাকা অনুমতিকর লাগে। এই টিকিটেই আপনারা জয়ন্তী, ছোট মহাকাল, বড় মহাকাল, বক্সা এসব জায়গায় যেতে পারবেন। প্রতি বছর ভ্রমণ প্রেমিকদের ভিড় জমে এখানে। অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য, বন, অর্কিড, বন্যপ্রাণী, পাখি ভরা এই রাজা ভাতখাওয়ার ঐতিহাসিক গুরুত্ব কিছু কম নয়। এর সঙ্গে জড়িয়ে আছে এক যুদ্ধজয়ের কাহিনীও। কোনো স্থানের নামকরণ হয় ঐতিহাসিক ঘটনা, আঞ্চলিক পরিবেশ, বৈচিত্র্য, লোকজন, কর্মজীবনের উপর নির্ভর করে। রাজা ভাতখাওয়ার নামকরণের সঙ্গে যুক্ত আছে এমনই এক ইতিহাস। কেমন লাগছে রে? দারুণ দারুণ। কেমন লাগছে? দারুণ। এই রাজা ভাতখাওয়া ছিল কোচবিহার রাজ্যপাটের অংশ। 1765 সালে কোচবিহারের সিংহাসনে বসেন ধৈর্যেন্দ্র নারায়ণ। তিনি ছিলেন 13তম রাজা। ভুটানের রাজা দেবরাজ ছিলেন তার প্রতিপক্ষ। তিনি ঘোষণা করেন বক্সার অঞ্চল ভুটানের অন্তর্গত। অঞ্চলের অধিকারের জন্য ভুটানের রাজা দেবরাজ তার সেনাপতি পানসু তমাকে পাঠান। কোচবিহারের রাজা প্রতিরোধ করলে সেনাপতি তাকে বন্দি করে প্রথমে বক্সা, তারপরে ভুটানের রাজধানী পুনাখাতে নিয়ে যান। এমত অবস্থায় কোচবিহারের রাজপরিবার রাজাকে উদ্ধার ও রাজ্য রক্ষার জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারস্থ হন। প্রথমে ব্রিটিশরা এই বিষয়ে গুরুত্ব না দিলেও পরবর্তীকালে রাজি হয়, কারণ রেলপথ তৈরি করার জন্য প্রয়োজন কাঠের, আর আলিপুরদুয়ার ও ডুয়ার্সের জঙ্গল কাঠের জন্য উপযুক্ত। ইস্ট ইন্ডিয়া কোম্পানি রাজি হলো। 1774 সালে ব্রিটিশ সেনা কর্তৃক কোচবিহারের রাজাকে উদ্ধার করা হয়। রাজাকে স্বাগত জানাতে রাজপরিবারের তরফ থেকে এই অঞ্চলে এক মহাভোজ সমারোহের আয়োজন করা হয়। দীর্ঘ বন্দিদশার পর ফিরছেন রাজা, তাই এই ভোজ সমারোহে আয়োজন করা হয় বাঙালি ট্র্যাডিশনাল খাবার, ভাতের সঙ্গে নানা উপকরণ। এখানে রাজা ভাত খেয়েছিলেন বলে এই অঞ্চলের নামকরণ হয় রাজা ভাতখাওয়া। চলতে চলতে দূরে রাস্তার এক সাইডে আমরা দেখতে পেয়েছিলাম কিছু হাতির দল। আমাদের জিপ তখন থেমে যায়। আমরা এই যে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, এই জঙ্গলটাকে 25 মাইলও বলা হয়। এই মাইল দিয়ে নামকরণের কারণ হিসাবে জানা যায় কোচবিহারকে 0 মাইল ধরে রাজার আমলে তৈরি রাস্তাগুলির ওপর
কোনো অবস্থানকে এইভাবে নির্দেশিত করা হতো। এই জঙ্গলে চিতাবাঘ, বাইসন এবং হাতির মতো প্রাণীর দেখা মেলে। এটি করিডোরের একটি অংশ, যা ভারত এবং ভুটানের মধ্যে হাতি অভিবাসনের জন্য আন্তর্জাতিক করিডোর হিসেবে কাজ করে। আমাদের ড্রাইভার দাদা কখনো জঙ্গলের একদম কোর এরিয়াতে নিয়ে যাচ্ছে, কখনো একটু বাড়ির দিকে আসছে, যাতে আমরা কিছু অন্তত পশু পাখি দেখতে পাই। যদিও আমরা হাতি দেখতে পেয়েছি এখনো পর্যন্ত, দেখা যাক আর কি দেখা মেলে। এখানে জঙ্গলের মধ্যে একটা ওয়াচ টাওয়ার রয়েছে, এখান থেকে পর্যবেক্ষণ করা হয় জঙ্গলের অ্যানিম্যালদের। রাজা ভাতখাওয়া স্টেশন থেকে একটুখানি এগিয়ে 21 বস্তিতে অনেকগুলি হোটেল এবং হোমস্টে পেয়ে যাবেন। এখানেতে এসি, নন এসি সব রকম ঘর পাবেন। খরচ পড়বে 1500 থেকে 2000 টাকার মতন। এগুলোর ফোন নাম্বার আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। এখানে একটা কথা বলে রাখি, বক্সার জয়ন্তী যখন ঘুরতে আসবেন তখন কিন্তু 24 ঘন্টার মধ্যেই আপনারা সাফারি কমপ্লিট করে ফেলবেন। তার কারণ এই যে গাড়ির যে পারমিট বা টিকিট, এর ভ্যালিডিটি কিন্তু 24 আওয়ার্স থাকে, তারপর এটা এক্সপায়ার করে যায়। এটা কি একটা জঙ্গল? আচ্ছা, সেইটা আমরা এখন চলে এসেছি আমাদের সাফারির শেষ পয়েন্টে। এখান থেকে আমাদের জঙ্গল সাফারি শুরু হয়েছিল। আমাদের যেহেতু টিকিট ছিল না, তো আমরা রাস্তার মধ্যে জিপ পেয়ে গেছিলাম বলে এখান থেকে টিকিটের পারমিট করা হয়েছিল। তো এটা একটা সলপিট। রাজা ভাতখাওয়ার জঙ্গল সাফারিতে আমরা 2বার হাতি দেখা পেলাম। আলিপুরদুয়ারের আগের স্টপেজ হচ্ছে রাজা ভাতখাওয়া, আর এখানে ঘুরতে আসার সেরা সময় হলো হালকা শীতের মরশুম। নীল পাহাড়ে ঘেরা অর্কিড, জঙ্গল, নদী, পশু পাখি, চেনা অচেনা গাছপালার অপূর্ব সমাহার হচ্ছে এই রাজা ভাতখাওয়ার জঙ্গল। তরাইয়ের বাতাসে ভেসে আসে হেমন্তের প্রথম শিশির স্নাত চা পাতার সুবাস। সবুজ প্রকৃতির কোলে অসংখ্য পাখির কলরবে সেই স্বর্গীয় চায়ের স্বাদ পেতে আসতে হবে আপনাকে এই ঐতিহাসিক স্থানে। রাজা ভাতখাওয়ার গল্প আজ এই পর্যন্তই। আগামীকাল আমাদের কলকাতা ফেরা, তার আগে সকালে আমরা যাব টোটোপাড়া। আমার ব্লগ দিতে একটু দেরি হয়ে যাচ্ছে, কারণ আমাকে একা হাতে পুরো সংসার সামলিয়ে তারপর এডিট করে এগুলো পোস্ট করতে হচ্ছে। তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।